কি ব্যাপার রিতা, তুমি হঠাৎ করে সাত সকালবেলায় ব্যাগ গুছিয়ে এখানে হাজির হয়েছো কেন? সবেমাত্র 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, ভালো করে সংসারটা করো। 1 মাস কাটেনি বাপের বাড়িতে এসে হাজির হলে। বৌদি, তুমি তো দেখছি আমাকে একদম দু চোখে সহ্য করতে পারো না। আমি হলাম তোমার দু চোখের বিষ। এই গরমের মধ্যে কোথায় ননদ কষ্ট করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে, তাকে একটু ঘরে ঢুকতে দাও, বসতে দাও, জল খাবার খাওয়াও, তারপর না হয় প্রশ্ন করো। এই বলে রিতা বাড়ির মধ্যে ঢুকে আসে আর সে তার ব্যাগ বৌদির হাতে দিয়ে দেয়। বিবাহিত মেয়েকে দেখা মাত্রই তার মা ভীষণ পরিমাণে খুশি হয়। অবশ্য কিছুক্ষণ আগে রিতা তার মাকে ফোন করে জানিয়েছিল যে সে বাপের বাড়িতে আসছে, কিন্তু তবুও রিতার মা কম নয়, সেই ইচ্ছা করেই তার ছেলের বউকে সেই ব্যাপারে জানায়নি। কারণ বদমাইশ ননদের সাথে সাথে বদমাইশ শাশুড়ি মা ও বৌমাকে জ্বালাতে থাকে। তুই এসেছিস, কতদিন পর তোকে দেখলাম, আমার দু চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। এখন তুই যখন এসেছিস আমি কিন্তু তোকে এখান থেকে যেতে দেব না। ইস, মেয়েটা একেবারে শ্বশুর বাড়িতে কাজ করতে করতে রোগা হয়ে গেছে, আর আমার বউকে দেখো দিন দিন খেয়ে খেয়ে মোটা হচ্ছে। থাক মা, বৌদির সামনে আমার আর প্রশংসা করতে হবে না, কারণ বাপের বাড়িতে আসতে পারেনি তখন থেকে দেখো বৌদির মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে আছে। আর এই যে বৌদি, তুমি হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও, আমার জন্য ভালো করে গরম গরম দুধ চা আর আমের শরবত করে নিয়ে এসো। আমি এখন দুপুরবেলা রান্না করছি, তোমার জন্য কিছু করতে পারবো না। এমন করছো যেন অলিম্পিকে ট্রফি জিতে নিয়ে এসেছো। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার উপর হুকুম জারি করা শুরু হয়ে গেছে। এভাবেই ননদ বাপের বাড়িতে আসতে না আসতেই বৌদির সঙ্গে তার ঝামেলা বেঁধে যায়, কারণ কামিনী কিছুতেই তার ননদের বদমাইশি সহ্য করতে পারে না। বাপের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রিতা তার বৌদিকে গাধার মতো খাটাতে শুরু করে দেয়, আর রিতার সঙ্গে সঙ্গে তার মা রত্না দেবীও পাল্লা ভারী করে। তোমার তো সাহস কম না, তুমি আমার সোনার টুকরো মেয়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছো। যাও, আমার মেয়ের জন্য তুমি চা জল খাবার সবকিছু বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ বৌদি, আমি অনেকক্ষণ হেঁটে হেঁটে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি, কারণ আমি আজকে একটাও বাস পাইনি, তাই চা করার পর আমার পায়ে একটু তেল মালিশ করে দেবে। আমি যদিও এখানে আসতে চাই না, তবু এসেছি বলে একটু তোমার সেবা খেয়েই যাই। আসলে কি বলতো বৌদি, আমার বদমাইশ ননদটা আমার শ্বশুর বাড়িতে এসে উঠেছে, সেই জন্য আমি ভাবলাম বাপের বাড়িতে পালিয়ে আসি, না হলে ওখানে থাকলে আমার ননদ আমাকে জ্বালিয়ে মারবে। ননদের মুখে এমন কথা শুনে কামিনী ভীষণ রেগে যায়, কিন্তু সে যেহেতু বাড়ির বউ, তাকে তার শাশুড়ি মা, ননদ এবং স্বামীর সেবা করতেই হবে। সেই জন্য কামিনী রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মা এবং বদমাইশ ননদের জন্য চা জল খাবার করে নিয়ে আসে। রিতা সেই চা জল খাবার খেয়ে নিলে কামিনী তার ননদের পায়ে তেল মালিশ পর্যন্ত করে দেয়। উফ বৌদি, তোমার হাতে না জাদু আছে। সেই বিয়ের আগে মনে আছে তুমি কি সুন্দর আমার গায়ে পায়ে মাথায় তেল মালিশ করে দিতে, আর আজকে তোমার হাতে তেল মালিশ পেয়ে আমার সেই বিয়ের আগের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ রাক্ষসী ননদ, সে তো মনে পড়বেই। আমার মনে হচ্ছে তেল দিয়ে তোমার পা মালিশ করতে করতে তোমার গলাটা টিপে দিই, বদমাইশ কোথাকার। ঠিক এমন মুহূর্তে বদমাইশ ননদ ওরে বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে, আর ননদের চিৎকার শুনে কামিনী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আসলে রিতা হঠাৎ করে জিভে ভীষণ জোরে কামড় খায়। কি হলো, হঠাৎ করে ষাঁড়ের মতো চিৎকার করে উঠলে কেন তুমি? কি, তুমি আমাকে কি বললে? আমি ষাঁড়? আর তুমি এত ফিসফিস করে কথা বলছো কেন? জোরে জোরে কথা বলো, আস্তে কথা বলছো কেন? তুমি তো আমাকে মনে মনে গালাগালি দিলে। ইস, তাই জন্যই আমি জিভে কামড় খেলাম। বাবা গো, মরে গেলাম, তোমার গালাগালি খেয়ে খেয়ে আমি মরে যাব। রিতার কথা শুনে কামিনী কিছু বলে না। এভাবেই ননদের সেবা যত্ন করার পর কামিনী যখন নিজের ঘরে ঘুমাতে যাবে, তখনই রিতা দেওয়ালের দিকে তাকিয়ে ভীষণ পরিমাণে অবাক হয়। কারণ রিতার ঘরে যে বড় স্প্লিট এসিটা লাগানো ছিল, রিতার বিয়ে হয়ে যাওয়ার পর তার বৌদি সেই এসি খুলে নিজের ঘরে লাগিয়ে নেয়, আর সেই ব্যাপারে রিতা কিছু জানতেও পারে না। কিন্তু এখন যেই না রিতা দেখে তার ঘর থেকে এসি খুলে নেওয়া হয়েছে, তখন সে তার বৌদির উপর ভীষণ পরিমাণে রাগ করে। মা, ও মা, আমার বিয়ে হয়ে গেছে 1 মাসও হয়নি, আর তোমার ছেলের বউ আমার ঘর থেকে এসি খুলে নিজের ঘরে বসিয়েছে, আর তুমি সেটা করার জন্য পারমিশন পর্যন্ত দিয়েছো। বৌদি, কি হলো, কানের মাথা খেয়ে নিয়েছো নাকি তুমি? আমার কথা শুনতে পাচ্ছ না? এক্ষুনি আমার ঘরে এসো, আর দাদাকে সঙ্গে করে নিয়ে আসবে। ননদের এরকম চিৎকার শুনে তার বৌদি, মা এবং দাদা সকলে রিতার ঘরে চলে আসে। রিতা একেবারে তাণ্ডব নৃত্য করতে শুরু করে দেয়। রিতা, তুমি এরকম সিন ক্রিয়েট করছো কেন? তোমার ঘর থেকে এসি খুলে কি আমি মহা পাপ করে ফেলেছি? একদম চিৎকার করবে না। এখন যা গরম পড়েছে, সেই গরমের মধ্যে তুমি বিয়ের আগে তোমার দাদাকে চাপ দিয়ে নিজের ঘরে এসিটা বসিয়েছিলে,
কিন্তু আমি কিছু বলিনি। আর এখন তোমার যখন বিয়ে হয়ে গেছে তখন আমারও তো আরাম করতে ইচ্ছে করে, তাই আমি এসিটা খুলে নিয়েছি। তার মানে তুমি মনে মনে ধরেই নিয়েছিলে বলো যে আমি আর কোনোদিনও বাপের বাড়িতে আসবো না? ঠিক আছে, তুমি যখন এসিটা নিজের ঘরে লাগিয়েই ফেলেছো, তাহলে আজকে থেকে আমি তোমার ঘরে থাকবো আর তুমি আমার ঘরে থাকবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে গেল। এই বলে রীতা তার বৌদির সুন্দর করে সাজানো গোছানো ঘরের মধ্যে চলে যায়। আর সেই দেখে কামিনী কিছুতেই সহ্য করতে পারে না। কামিনী হাজারবার তার বদমাইশ ননদকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেও রীতা কিছুতেই সেই ঘর থেকে বেরোতে চায় না। সে একেবারে এসি চালিয়ে বৌদির খাটের উপর চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ব্যাপারটা শুধুমাত্র বৌদির ঘরের এসি ব্যবহার করা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। রীতা এবার বৌদির আলমারিতে হাত দিয়ে তার দামি দামি শাড়ি পর্যন্ত ব্যবহার করতে শুরু করে দেয়। উফ, বৌদির এই বেনারসি শাড়িটা কি সুন্দর! আজকে আমি আমার বান্ধবী প্রিয়াঙ্কার সঙ্গে এই শাড়িটা পরেই দেখা করতে যাব। কতদিন প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করি না, আর আমি যদি এই শাড়িটা পরে ওর সঙ্গে দেখা করতে যাই তাহলেও আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, কারণ ও ভাবে ওর কাছেই সুন্দর সুন্দর শুধু শাড়ি আছে। এই বলে রীতা তার বৌদির আলমারি খুলে সেখান থেকে দামি শাড়ি বের করে নেয়। আর এমন সময় তার লকারের উপর চোখ পড়ে, তাই রীতা মনে মনে ভাবে সেই লকার খুলে বৌদির সোনা গহনা সে ব্যবহার করবে। কিন্তু কিছুতেই সে লকারের চাবি খুঁজে পায় না, তাই সে আবার তার বৌদিকে ডাক দেয়। কামিনী ঘরে এসে যখন দেখে যে তার বদমাইশ ননদ বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তখন সে বলে, রীতা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। তুমি কার পারমিশনে আমার আলমারিতে হাত দিয়েছো? তুমি একেবারে আমার আলমারি থেকে শাড়ি বের করে পরেও ফেলেছো। এটা কিন্তু তুমি ঠিক করোনি। তুমি কার পারমিশনে আমার ঘর থেকে এসি খুলে নিজের ঘরে লাগিয়েছিলে? সুতরাং তুমি যখন কারো পারমিশন নাওনি, তাহলে আমিও তোমার আলমারিতে হাত দেওয়ার জন্য পারমিশন নেব না। ওসব কথা বাদ দাও, তোমার লকারের চাবিটা কোথায় বলো। লকারের চাবি? আমি আমার লকারের চাবি তোমাকে দেবো কেন? আর তুমি আমার লকার খুলে কি করবে শুনি? তুমি কিন্তু একদম আমার লকারে হাত দেবে না। বেশ করবো, তোমার লকারে হাত দেবো। এত সুন্দর শাড়ি পরেছি, আর শাড়ির সঙ্গে ম্যাচিং গহনা না পরলে হয়? আমি তোমার লকার থেকে দামি সোনার সীতাহার বের করে এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরবো। তাড়াতাড়ি আমাকে লকারের চাবিটা দাও। রীতা নিজের কাছে একেবারে পণ প্রতিজ্ঞা করে যে সে তার বৌদির লকারের চাবি নিয়েই ছাড়বে। সেই জন্য ননদ বৌদির মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলা শুরু হয়ে যায়। আর এমন সময় প্রীতম নিজের বউ এবং বোনের ঝামেলা থামানোর জন্য সেখানে চলে আসে। রীতা তার দাদাকে দেখা মাত্রই নাকি কান্না কেঁদে দাদার কাছে বৌদির নামে নালিশ করতে শুরু করে দেয়। প্রীতমের এই কথা শোনা মাত্রই কামিনী তার ননদের হাতে লকারের চাবি দিতে বাধ্য হয়। আর রীতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে সকলের সামনেই লকার থেকে সোনার হার বের করে গলায় পরে নেয়। আর সে ইচ্ছে করে তার বৌদিকে দেখিয়ে দেখিয়ে স্টাইল করতে শুরু করে। ও দাদা, ইউ আর বেস্ট দাদা, তোর মতো দাদা যেন প্রত্যেকটা বোন পায়। এই বলে রীতা তার বান্ধবীর সঙ্গে দেখা করতে চলে যায়। আর অনেক রাত পর্যন্ত রীতা বাড়িতে আসে না। কিন্তু কামিনী তখনও জেগে বসে থাকে, কারণ কামিনীকে তার শাশুড়ি মা হুকুম দেয় যতক্ষণ পর্যন্ত না তার মেয়ে বাড়িতে ফিরবে ততক্ষণ কামিনী খাবার খেতে পারবে না। তাই রীতা বাড়িতে ফেরার পর কামিনী তাকে খাবার খাইয়ে নিজে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু বদমাইশ ননদ কিছুতেই তার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার নাম করে না। বাবা, দেখতে দেখতে 2 সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমার বদমাইশ ননদ শ্বশুর বাড়িতে যাওয়ার নামই করছে না। এরকম তো হতে পারে না। আমাকে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখতে হবে, কারণ ডালের মধ্যে কালো পাথর নিশ্চয়ই আছে। এই বলে কামিনী একদিন ইচ্ছা করে তার ননদকে মিথ্যা কথা বলে যে কামিনী নিজের জন্য সুন্দর শাড়ি কিনতে যাচ্ছে। এর ফলে সুন্দর শাড়ি পাওয়ার লোভে ননদ তার বৌদিকে শপিং মলে শপিং করতে যেতে দেয়। সেই সুযোগে কামিনী গিয়ে উপস্থিত হয় তার বদমাইশ ননদের শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে কামিনী তার বদমাইশ ননদের শাশুড়ি মা সুলেখা দেবীর সঙ্গে কথা বলে। কামিনী সুলেখা দেবীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। সুলেখা দেবীকে দেখা মাত্রই রীতা একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে। আর সে মনে মনে খুবই ভয় পেয়ে যায়। এ কি, আপনি এখানে কি করছেন? মানে বৌদি, তোমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের কোথায় দেখা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, একটু অপেক্ষা করো। এত অধৈর্য হয়ে পড়ছো কেন? নিশ্চয়ই আস্তে আস্তে সব ঘটনা জানতে পারবে। আর তোমার থেকেও তোমার মা আর দাদার এই ঘটনাটা বেশি জানা দরকার। কাকিমা, আপনি বলুন তো, আপনার নববধূ আপনার মেয়ের উপর কিভাবে অত্যাচার করেছে? আসলে রীতা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, তখন কিছুদিন পরেই রীতার ননদ পিঙ্কি তার স্বামী সুরেশের সঙ্গে বাপের বাড়িতে ঘুরতে আসে। কিন্তু পিঙ্কি এবং সুরেশের স্বভাব খুবই ভালো ছিল, আর তারা রীতাকে খুবই স্নেহ করে। কিন্তু রীতা যে কেমন মেয়ে সেটা তারা জানতো না।
বৌদি, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, তাই সুরেশ আমাকে বাপের বাড়িতে রাখতে এসেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার ঘাড়ের উপর বসে বসে খাবো না। আমি জানি তোমার নতুন বিয়ে হয়েছে, তাই আমি যে কদিন বাপের বাড়িতে থাকবো আমিও তোমার হাতে হাতে সাহায্য করে দেব, কেমন? ওসব কথা বাদ দাও, তোমার বদমাইশি আমি জানি। তুমি ইচ্ছা করে আমার বরের টাকায় এখানে খেতে এসেছো, কিন্তু আমি সেটা মেনে নেব না। আমি ভালো করে জানি তোমাকে এখান থেকে কিভাবে তাড়াতে হবে। বৌদির মুখে এমন কথা শুনেও পিঙ্কি রাগ করে না, কিন্তু দিনের পর দিন রিতা ইচ্ছা করে পিঙ্কির সঙ্গে বদমাইশি করতে শুরু করে দেয়। একদিন পিঙ্কি ভাত খেতে বসবে, সেই সময় রিতা তার গায়ে গরম ভাতের ফ্যান ঢেলে দেয়, আর পিঙ্কি জ্বালা যন্ত্রণায় একেবারে আর্তনাদ করে ওঠে। এমন দৃশ্য দেখে সুরেশ তার বউকে বাপের বাড়িতে রাখার সাহস পায় না, তাই সুরেশ পিঙ্কিকে নিয়ে বাপের বাড়িতে ফিরে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের ক্ষতি করে দিচ্ছিলে। আমার মেয়ের মতো তুমি ভালো ননদ পেয়েছো, তোমার জীবন একেবারে বর্তে গেছে। আর আমি ভাবছি তুমি যখন অবিবাহিত অবস্থায় তোমার বাপের বাড়িতে থাকতে, তখন তোমার বৌদি কি জ্বালাতনটাই না সহ্য করতো। তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ তোমাকে আমি কিছুতে আর সহ্য করতে পারছি না। এই বলে সুলেখা দেবী তার বদমাইশ বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর রিতা নিজের বাপের বাড়িতে এসে কামিনীকে জ্বালানো শুরু করে দেয়। সমস্ত ঘটনা জানার পর প্রীতম এবং তার মা ভীষণ পরিমাণে রেগে যায়। আমি তোকে সবসময় সবকিছুতে সাপোর্ট করে এসেছি, কিন্তু তুই যে তোর শ্বশুর বাড়িতে এত বাজে ঘটনা ঘটিয়েছিস সেটা আমি জানতে পারলে তোকে কিছুতে এখানে আসতে দিতাম না। তুই আমাদের বাড়ি থেকেও বেরিয়ে যাবি, তুই কোথায় থাকবি আমাদের দেখার দরকার নেই। এই কথা শুনে রিতা খুবই ভয় পেয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায়। বিশেষ করে রিতা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। শুধু তাই নয়, রিতা তার ননদ পিঙ্কিকে ফোন করেও ক্ষমা চেয়ে নেয়। শেষ পর্যন্ত রিতার শাশুড়ি মা রিতাকে ক্ষমা করে দেয় এবং রিতাকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যায়। আর এই দেখে কামিনী এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। প্রীতি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় প্রীতিকে তার বাবা মা খুবই ভালোবাসতো। প্রীতি বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা এবার তাদের একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে প্রীতি একদিন বাড়িতে জানায় সে রাহুল নামে একটি ছেলেকে পছন্দ করে। প্রীতির বাবা মা কোনো রকমের নাকচ না করেই রাহুল এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। প্রীতির বাবা মা এই বিয়েতে কোনো আপত্তি না করলেও রাহুলের মা মধুমিতা দেবী এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারে না। কত শখ করেছিলাম নিজের একমাত্র ছেলের বিয়ে দেব, আমি নিজে পছন্দ করে বাড়ির বউ নিয়ে আসব, কিন্তু সে আর হলো না। আমার কপালটাই যে খারাপ, এত স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন ভেঙে গেল। দেখো মা, এরকম করে বলার তো কিছু নেই। তোমাদের কি প্রীতিকে পছন্দ হয়নি? আর আমি তো তোমাদেরকে জানিয়েই বিয়েটা করতে চাইছি। তোমরা এই বিয়েতে মতামত না দিলে আমি বিয়ে করবো কিভাবে? আর প্রীতি তো কোনো দিক থেকেই পিছিয়ে নেই, দেখতেও সুন্দর, ভালো চাকরিও করে। আর তোমাদের যদি যৌতুক নিয়ে ইচ্ছে থাকে তুমি সেটা বলো, তুমি যেভাবে চাইবে বিয়েটা সেভাবেই তো হবে। যৌতুক তো দিতেই হবে, আজকাল কোনো মেয়ের বিয়ে যৌতুক ছাড়া হয় না, কিন্তু এখানে তো যৌতুকের প্রশ্ন হচ্ছে না। ছাড়, বাদ দে, আমার আর কিছু বলার নেই। তুই বিয়ে করে সুখে থাক, এটাই চাইবো। শুধু বিয়ে করে আমাদেরকে পর করে দিস না বাবা, তাহলেই হবে। ঠিক আছে কিন্তু তুমি একটু শান্ত হও। আমাদের ছেলে আমাদেরকে খুব ভালোবাসে, বিয়ের পরও আমাদেরকে পর করে দেবে এটা তো আমরাও ভাবতে পারি না। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হয়ে বসো তো। কিছুদিনের মধ্যেই রাহুল এবং প্রীতির বিয়ের দিন চলে আসে। খুবই ধুমধাম করে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। মধুমিতা দেবী প্রীতির বাবা মায়ের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং অনেক দামি দামি জিনিস যৌতুক নেয়, কিন্তু তবুও সে প্রীতিকে মন থেকে বৌমা বলে মেনে নিতে পারে না। আর সেটার যে কি কারণ সে নিজেও জানে না। বিয়ের 2-3 দিন পর রাহুল প্রীতিকে বলে, প্রীতি, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। এই দেখো, সিমলা মানালি যাওয়ার টিকিট। আমরা আমাদের হানিমুনে সিমলা মানালিতে ঘুরতে যাব, কি যাবে তো? ওয়াও, সিমলা মানালি! এই শীতকালে সিমলা মানালিতে দারুণ লাগবে। আমি তাহলে প্যাকিং করা শুরু করে দিই। আর হ্যাঁ, হানিমুনে যাওয়ার আগে আমাকে তো শপিংও করতে হবে। ওখানে তো প্রচুর ঠান্ডা, আমাকে মোটা মোটা সোয়েটার জ্যাকেট নিতে হবে। আচ্ছা, আমরা কদিন থাকবো ওখানে? তুমি বলো, তুমি যে কদিন চাইবে সে কদিনই থাকবো। আমি এখনো রিটার্ন টিকিট কাটিনি। তুমি যদি বলো 1 সপ্তাহ থাকবে 1 সপ্তাহই, আর তুমি যদি বলো 10 দিন তাহলে 10 দিনই, কোনো অসুবিধা নেই। 10 দিন প্লিজ, 10 দিন। সেই ছোটবেলায় একবার সিমলা মানালিতে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আমার ওখানকার পরিবেশ দারুণ লাগে, আমরা ওখানে 10 দিন থাকবো, ঠিক আছে? মধুমিতা দেবী দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছেলে এবং বৌমার কথা শুনতে থাকে। ছেলে বৌমা 10 দিনের জন্য সিমলা মানালিতে ঘুরতে যাবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে তৎক্ষণাৎ ঘরের ভেতর ঢুকে এসে বলে,
বিয়ে হতে না হতেই আমার ছেলেকে আমার কাছ থেকে দূর করার প্ল্যান করছো, তাই না? আমার ছেলেকে আমি সেই ছোট থেকে এতদিন পর্যন্ত মানুষ করলাম। আমার ছেলেকে ছাড়া আমি একটা রাতও থাকিনি। আমার একমাত্র ছেলেকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই তোমাদের হানিমুনে যাওয়াও হবে না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রীতির বড্ড অবাক লাগে, সেই সাথে তার মনও খারাপ হয়ে যায়। এ তুমি কি বলছো মা? বিয়ের পরে সবাই তো হানিমুনে যাই, অনেকেই তো অনেক জায়গায় ঘুরতে যাই, তাই আমরাও যাব। এতে তো তোমার খারাপ লাগার কিছু নেই। তোমার যদি মনে হয় 10 দিন অনেক বেশি হয়ে যাবে, তাহলে আমরা 1 সপ্তাহ থেকে চলে আসবো, কোনো অসুবিধা নেই। না না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তুই জানিস তো। ঠিক আছে, তোর যদি এতই সিমলা মানালি যাওয়ার ইচ্ছা করে তাহলে আমাকেও নিয়ে চল, আমিও তোদের সঙ্গে যাব। তবে আমি শান্তিতে থাকতে পারবো, অন্তত তোকে চোখের সামনে দেখতে তো পাবো। মধুমিতা দেবীর এমন কথা রাহুল কিছুতেই মেনে নিতে পারে না। তখনই সেখানে মোহনবাবু এসে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? তোমার ছেলে এখন ছোট বাচ্চা নয় যে তোমার ছেলে তোমাকে ছেড়ে থাকতে পারবে না। ওরা যেখানে যাচ্ছে যাক না, ওদেরকে যেতে দাও, তুমি বাধা দেবে না। তুমি চলো আমার সঙ্গে। এভাবে মোহনবাবু মধুমিতা দেবীকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিনে রাহুল প্রীতিকে নিয়ে সিমলা মানালিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে বরফে ঢাকা অপরূপ সৌন্দর্য দেখে তাদের মন ভরে যায়। এভাবেই তারা 5-6 দিন খুবই আনন্দ করে কাটায়। বাড়িতে ফেরার আগের দিন রাত্রিবেলা রাহুল প্রীতিকে বলে, আচ্ছা প্রীতি, আমার না সিমলাতে একটা বন্ধু থাকে। ওই বন্ধুটা আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, আমি ওর সঙ্গে দেখা করতে যাব। তুমি রুমেই থাকো, আমি 2 ঘন্টা পরেই চলে আসবো। তুমি সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ? কেন তুমি একা যাবে কেন? তুমি আমাকেও নিয়ে চলো। তুমি যাবে আর আমি একা একা থাকবো? আমিও তোমার সঙ্গে যাব। না না, তোমাকে যেতে হবে না। বাইরে স্নোফল হচ্ছে, প্রচন্ড ঠান্ডা বাইরে। এমনিতেই তো তোমার ঠান্ডা লেগেছে, এখন এই রাতে তোমাকে আর বাইরে বেরোতে হবে না। আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো, কথা দিচ্ছি। তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, বেশি দেরি করবে না। এই শুনে রাহুল সেখান থেকে চলে যায়। প্রীতি রাহুলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও রাহুল আর ফিরে আসে না। প্রীতি বারে বারে রাহুলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু রাহুলের ফোন সুইচ অফ থাকে। প্রীতি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে থানায় গিয়ে রাহুলের নামে মিসিং ডায়েরি করতে গেলে থানা থেকে পুলিশ প্রীতিকে আজকের রাতটা অপেক্ষা করার জন্য বলে। পরের দিন সকাল হয়ে গেলেও রাহুল ফিরে না আসলে প্রীতি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে না পেরে তার শ্বশুর বাড়িতে এবং নিজের বাবা মাকেও ফোন করে রাহুলের নিরুদ্দেশ হওয়ার খবরটা জানায়। 2-3 দিনের মধ্যে প্রীতি এবং রাহুলের বাবা মাও সিমলাতে চলে আসে। তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। দেখুন, খুবই দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে হচ্ছে যে রাহুল আর বেঁচে নেই। আমরা অনেক খোঁজাখুঁজির পরে পাহাড়ের নিচে রাহুলের পুড়ে যাওয়া গাড়ি খুঁজে পেয়েছি, আর গাড়ির মধ্যে রাহুলের পুড়ে যাওয়া ডেড বডিও আছে। কিন্তু আগুনে পুরো ডেড বডি পুরো কালো হয়ে গেছে। আমাদের অনুমান রাহুলের নিশ্চয়ই সেদিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখনই পাহাড়ের উপর থেকে পড়ে গেছে। এই শুনে সকলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। রাহুলের মা মধুমিতা দেবী প্রীতিকে দোষারোপ করতে থাকে। এই মেয়ের জন্য, এই অপয়া মেয়েটার জন্য সব হয়েছে। বিয়ের পর 1 সপ্তাহের মধ্যেই নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। আমি বারবার করে বলেছিলাম আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে দূরে নিয়ে যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে আসলে এটা কখনোই হতো না। আপনি আমার মেয়েকে দোষারোপ করছেন কেন? এতে তো আমার মেয়ের কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা, সেটা আপনি এখানে উপস্থিত থাকলেও হতে পারতো। আর এমন দুর্ঘটনা যে কোনো কারোর সঙ্গেই তো হতে পারে। যে কোনো কারোর সঙ্গেই হতে পারে, তাহলে আমার ছেলের সঙ্গেই কেন হলো? আপনাদের মেয়ের সঙ্গে কেন এরকম দুর্ঘটনা হলো না? আমাদের ছেলের মৃত্যুর জন্য শুধুমাত্র এই মেয়েটাই দায়ী। এই মেয়েটার জন্যই আমাদের ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাহুলের কিছু হয়নি, রাহুল মারা যায়নি, ও বেঁচে আছে। আমার পুরো বিশ্বাস ও বেঁচে আছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে রাহুল আমাদের মাঝে নেই। রাহুল আমাকে কথা দিয়েছিল ও ফিরে আসবে, আর ও ঠিক ফিরে আসবে। আমাদের সামনে আর এসব নাটক করতে হবে না, অনেক নাটক করেছো। তোমার মতো অপয়া মেয়েকে আমরা আমাদের সঙ্গে কিছুতেই থাকতে দেব না। যখন আমার ছেলে নেই তখন বৌমা কিসের? এরকম বলবেন না মা, আমাকে আপনাদের সঙ্গে থাকতে দিন। আমি রাহুলের জন্য অপেক্ষা করব, একদিন না একদিন ও ঠিক ফিরে আসবে। প্রীতির শ্বশুর মশাই এবং শাশুড়ি মা কিছুতেই প্রীতিকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায় না। প্রীতি পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। প্রীতির বাবা মা প্রীতিকে নিজেদের বাড়িতেই নিয়ে যায়। প্রীতি কিছুতেই তার স্বামীর মৃত্যুর কথা মেনে নিতে পারে না। যেহেতু ডেড বডিটা পুরোপুরি জ্বলন্ত অবস্থায় ছিল, সেই কারণে প্রীতির মনে হয় ওটা রাহুল না হয়ে অন্য কেউ তো হতে পারে। এরকমই আশা নিয়ে সে এখনো বিধবা হয়ে যাওয়ার পরও বিবাহিত মহিলাদের মতো সাজগোজ করে। নতুন বউরা যেরকম লাল শাড়ি এবং সোনা গহনা পরে ঘুরে বেড়ায়, প্রীতিও ঠিক তাই করে। তাকে দেখে তাদের পাড়াপড়শি সকলেই চমকে যায়।
এ বাবা, এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? হানিমুন করতে গিয়ে স্বামী তো মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরও বিবাহিতদের মতো এরকম সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে কেন? দেখো কেমন লাল রঙের শাড়ি পরেছে, আবার গহনা পরেছে। এ বাবা, লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার তো মনে হচ্ছে এই মেয়ে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে চক্কর চলছে, কিংবা এমনও তো হতে পারে যে বিয়ের আগে থেকে এই মেয়ের অন্য কারোর সঙ্গে চক্কর ছিল, আর হানিমুনে ঘুরতে গিয়ে নিজের স্বামীকে ও নিজেই পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে, আর সেই জন্য এখন মনের আনন্দে এরকম সেজে ঘুরে বেড়াচ্ছে। একে তো দেখে তাই মনে হচ্ছে। তাদের মুখে এরকম কথা শুনে প্রীতির ভীষণ পরিমাণে খারাপ লাগে। প্রীতি যেখানেই যায় সেখানেই তাকে কটু কথা শুনতে হয়। এর ফলে প্রীতি যেখানে চাকরি করত সেখান থেকেও তাকে চাকরিটা ছেড়ে দিতে হয়। প্রীতি এখন বাড়িতেই বাচ্চাদেরকে টিউশন পড়ানো শুরু করে। কিন্তু প্রীতি বিধবা জানা সত্ত্বেও বিবাহিতদের মতো পোশাক আশাক এবং সাজগোজ করায় তাকে নিয়ে লোকের সমালোচনা চলতে থাকে। এমনকি প্রীতির শ্বশুর বাড়িতেও এই খবর পৌঁছে যায়। দেখেছো, আমার তো প্রথম থেকে ওই মেয়েকে পছন্দ ছিল না। আমার ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা যাওয়ার পরও ওকে শান্তিতে থাকতে দিচ্ছে না, কোনো নিয়ম কানুন কিচ্ছু পালন করছে না। বিবাহিত হয়ে এখনো সাধুবাদের মতো সাজগোজ করছে, পোশাক আশাক পরছে। নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে চক্কর করে বসে আছে। তুমি এখনো পর্যন্ত ওর খবর কেন রাখছো বলো তো? যার জন্য আমাদের ছেলে মারা গেছে তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। যে যা পারে করুক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এভাবেই সময় কাটতে থাকে। ধীরে ধীরে সমাজে প্রীতির মান সম্মান মর্যাদা সবই যেন বিলীন হয়ে আসে। সে যেখানেই যায় সেখানেই তাকে সকলের কাছে অপমানিত হতে হয়। এমনকি এখন প্রীতির কাছে কোনো বাচ্চাও টিউশন পড়তে আসে না। প্রীতি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। জানো বাবা, আমার কাছে আর কেউ পড়তে আসছে না। ওই বাচ্চাদের মায়েরা বলেছে আমি নাকি খুব বাজে। আমার স্বামী মারা গেছে, তবু আমি এরকম সাধবা সেজে ঘুরে বেড়াই। কিন্তু আমার রাহুল তো মারা যায়নি, তোমরা তো জানো ও বেঁচে আছে। ও একদিন ঠিক ফিরে আসবে, আর সেই জন্যই তো আমি এখনো রাহুলের বউ হয়েই থাকি। আর কবে ফিরে আসবে তোর রাহুল? এতদিন তো হয়ে গেল, তোর এখনো মনে হচ্ছে যে তোর রাহুল ফিরে আসবে? আমার তো মনে হচ্ছে রাহুল সত্যিই মারা গেছে, তা না হলে এতদিন তো কোনো খবর পাওয়া যেতই না। গিন্নি, আমারও মনে হচ্ছে প্রীতি একদম ঠিকই বলছে। আমরা যেহেতু ওই ডেড বডিটা চিনতে পারছি না, ওই ডেড বডিটা কার, তাহলে আমরা এত নিশ্চিত হয়ে বলতে পারি না যে ওটা রাহুলই ছিল। প্রীতি, তুই তোর এক বন্ধুর কথা বলেছিলি না, তার কি খবর হলো? তখনই সেখানে প্রীতির বন্ধু মনোরঞ্জন চলে আসে। মনোরঞ্জন প্রীতির ছোটবেলার বন্ধু ছিল, আর মনোরঞ্জন একজন বড় পুলিশ অফিসার ছিল। কিছুদিন আগেই তার সিমলাতে পোস্টিং হয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমি রাহুলদাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করব। প্রীতি, তুই শুধু ভেঙে পড়িস না, তাহলেই হবে। এই বলে মনোরঞ্জন সেখান থেকে চলে যায়। মনোরঞ্জন সিমলাতে গিয়ে চারিদিকে রাহুলের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে দেয়। সেই সাথে রাহুলের ছবি দিয়ে মনোরঞ্জন চারিদিকে বিজ্ঞাপন মেরে দেয় যে রাহুলের সন্ধান দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এভাবে 10-15 দিনের মধ্যেই একদিন রাহুলের খবর পাওয়া যায়। মনোরঞ্জন প্রীতি এবং রাহুলের পরিবারকে ফোন করে সেখানে ডেকে নেয়। প্রীতি, তোর বিশ্বাস একদম ঠিক ছিল। রাহুল মারা যায়নি, রাহুল বেঁচে আছে। কিন্তু 3 মাস ধরে রাহুল কোমাতে আছে। এনারা যদি সেদিন রাহুলকে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার না করতো, তাহলে হয়তো নিশ্চয়ই রাহুল বেঁচে থাকতো না। এনাদের কাছে বেশি টাকা পয়সা নেই বলে এনারা রাহুলের চিকিৎসাও করাতে পারেননি। রাহুলের ভালো চিকিৎসা হলে রাহুল নিশ্চয়ই বেঁচে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা যদি আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো আমি সত্যি সত্যি বিধবা হয়ে যেতাম। আপনাদেরকে আমি খুশি হয়ে 5 লক্ষ কেন 10 লক্ষ টাকা দেব। শুধু প্রার্থনা করবেন আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। এভাবে প্রীতি তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়। প্রীতি এবং তার পরিবার রাহুলকে এক অনেক বড় হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসা চলার পর রাহুল একেবারে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর প্রীতি রাহুলকে সবকিছু বলে। সবকিছু জানার পর রাহুল তার বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার অবর্তমানে তোমরা প্রীতির সঙ্গে এত বাজে ব্যবহার করেছো। তোমাদের জন্য প্রীতিকে কত কিছু সহ্য করতে হয়েছে। শুধুমাত্র প্রীতির বিশ্বাসের জন্য আজকে তোমরা আমাকে আবার ফিরে পেয়েছো। তোমরা একদম ঠিক করোনি মা, প্রীতির সঙ্গে খুব অন্যায় করেছো। আমাদেরকে ক্ষমা করে দে বাবা। তোকে হারিয়ে আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এই মেয়েটাই তোর মৃত্যুর জন্য দায়ী। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। দেখো, এতদিন পর আমার ছেলেটা ফিরে এসেছে। চলো আমরা সবাই আবার আগের মতো থাকা শুরু করি। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। প্রীতি তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। রাহুল এবং তার বাবা মা প্রীতিকে সসম্মানে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। প্রীতিকে নিয়ে যারা এতদিন পর্যন্ত সমালোচনা করে এসেছে তারা এখন প্রীতিকে বাহবা জানায়। এভাবেই প্রীতি তার সামাজিক মর্যাদা এবং সম্মান ফিরে পায়।